সন্ধ্যায় তারানাথের বাড়ির আড্ডার আসর আবার জমে উঠেছে। আজকের দিনে অবশ্য আড্ডা জমে ওঠার একটা কারণ রয়েছে বইকি। কাল দীপাবলির আলোয় আলোকিত হয়ে উঠবে গোটা শহরটা। আর আজ হলো ভূত চতুর্দশী। আজকের সন্ধ্যায় তারানাথের মতন মানুষের সংস্পর্শে থাকার যে কি পরিতৃপ্তি তা বলাই বাহুল্য। ইতিমধ্যে রাস্তার মোড়ে উড়ের দোকানের গরম আলুর চপ আর মুড়ি দিয়ে আমাদের এক প্রস্থ পেট পুজো হয়ে গিয়েছে। ভেতরে 3 কাপ চায়ের কথা বলে তারানাথ এসে বসলো আমাদের সামনে। চপের ঠোঙার কাগজে হাতের আঙুলের তেল মুছে কিশোরী হঠাৎ জামার পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করলো। দেখে বুঝলাম এটা আজকের খবরের কাগজের একটা পাতা। কিশোরী যে পাতাটা বের করেছে সেটা আজকের দিন অর্থাৎ ভূত চতুর্দশীর জন্য স্পেশাল। বাংলা সংস্কৃতিতে বিভিন্ন সব ভূত প্রেতের নাম, ছবি ইত্যাদি দেওয়া রয়েছে সে পাতায়। কিশোরী সেটা খুলে বেশ টান টান করে রাখলো আমাদের সামনে। তারপর আমার দিকে তাকিয়ে হেসে বলল, হে দেখেছো, আজ কাগজে কি সব বেরিয়েছে। বাংলার মাটি, তেনাদের ঘাঁটি, নামখানা বেশ জব্বর দিয়েছে বলো। কিশোরীর এ কাজ করার উদ্দেশ্য একটাই, সেটা আমরা সকলেই বুঝতে পারছিলাম। তারানাথকে দেখলাম আধ বোঝা চোখে একবার কাগজটার দিকে তাকিয়ে আবার কিশোরীর দিকে তাকাচ্ছে। তারপর পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে সেটা ঠোঁটে রেখে বলল, হ্যাঁ বেরিয়েছে তো, তাতে অসুবিধা কোথায়? কিশোরী বলল, না মানে আজকের দুনিয়াতেও এসব কাগজে দিয়ে পাতা বাড়িয়ে কি লাভ বলুন। খবরের কাগজের অফিসে লোকগুলো কি আর খবর পায় না ছাপার মতো? তারানাথ সিগারেট ধরিয়ে গম্ভীর গলায় বলল, তা তুমি যেসব জিনিস মানো না তার কোনোটারই যে এ পৃথিবীতে অস্তিত্ব নেই তার কোনো মানে হয় না। তুমি তো আমার কথা গাল গল্প গাঁজাখুরি ভেবেই উড়িয়ে দাও। তা বলে কি সেগুলো আমার জীবনে ঘটেনি? তা তো নয়। এবার যেন কিশোরী একটু দমেছে বলে মনে হলো। তারানাথ আবার বলল, তাছাড়া আজকালকার দিনে সব কাগজ টাগজ তো ভূত প্রেতের নামকে ভয়ের বদলে হাসির খোরাক বানিয়ে তুলেছে। আমি এবার প্রসঙ্গ এড়াতে বললাম, আচ্ছা ঠাকুরমশাই, ওর কথা বাদ দিন, আজকের দিনে বরং একটা জমাটি গল্প হোক, কি বলো কিশোরী? কিশোরী মাথা নাড়ল। তারানাথ বলল, গল্প নয়, গল্প নয়, তারানাথ তান্ত্রিকের জীবনের বাস্তব অভিজ্ঞতা সেসব। বেশ, আজ তবে তোমাদের ওসব তন্ত্রমন্ত্রের বাইরে বেরিয়ে একটা ভূতের ঘটনার কথা বলি। আমারই জীবনে ঘটা, তবে এমন অভিজ্ঞতা আমি খুব কমই সঞ্চয় করেছি। চারি এসে ততক্ষণে আরেক প্রস্থ চা দিয়ে গেছে। চায়ে চুমুক দিয়ে তারানাথ বলতে শুরু করলো, যে সময়ের কথা বলছি তখন ভবঘুরে জীবনের সবে দ্বিতীয় ভাগ শুরু হয়েছে। মা তো পাগলির সঙ্গ ছেড়ে আবার পথে পথে ঘুরতে বেরিয়ে পড়েছি। শ্মশানে, মশানে, বনে, জঙ্গলে, যেখানে যা সাধু সন্তের সন্ধান পাই তাদের সাথে ফিরে পড়ি। এরকম একদিন ঘুরতে ঘুরতে একটা বনের পথে দেখা হলো এক পাগলির সাথে। না, এই মাতু পাগলির মতো অমন ক্ষমতাধর পাগলি নয়, এটা বদ্ধ পাগলি। সে দেখা হওয়াও এক অদ্ভুত দেখা হওয়া। বনের ভেতর হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত লাগছিল। একটা বড় তেঁতুল গাছ দেখে তার ছায়ায় বসে একটু জিরিয়ে নেওয়ার কথা ভাবলাম। হাতের পোঁটলাখানা পাশে রেখে গাছের গায়ে ঠেস দিয়ে বসলাম। সে এক অদ্ভুত প্রশান্তি, শরীর ও মন জুড়ে। ঝিরঝিরে হাওয়া, গাছের ডাল, পাতায় লেগে এক মধুর শব্দ, কত পাখপাখালির কিচিরমিচির শব্দ, বন্য ফুল ফলের মন মাতানো সব সুগন্ধ।
সে ছিল আমার এক ছোটবেলার গ্রাম্য জীবন। কত হই হুল্লোড়, পাল্লা দিয়ে ছেলেদের সাথে জলে সাঁতার দেওয়া, এসব ভাবতে লাগলাম চোখ বুজে। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি সে খেয়াল নেই। হঠাৎ একটা খিলখিলে হাসির শব্দে ঘুমটা একটা ঝটকায় ভেঙে গেল। ধড়মড় করে উঠে বসে দেখি আমার সামনে হাত পা ছড়িয়ে বসে রয়েছে এক পাগলাটে গোছের মহিলা। ময়লা মলিন দেহ, পরনের কাপড়টা শতচ্ছিন্ন, হাঁটু অব্দি কোটানো, যেন কাদা জলে চুবিয়ে সেটা আবার গায়ে দিয়েছে। মাথার চুলের অবস্থাও তাই, জট পাকিয়ে যেন কামড়ে ধরেছে মাথার চামড়া। হাতে পায়ের সবকটা আঙুলে বড় বড় নখ এবং তার গোড়ায় তার থেকেও বড় ময়লার চাঁই। পাগলি আমার সামনে আমারই পোঁটলা খুলে ভেতরের সব জিনিস ছড়িয়েছে, আর আমার প্রয়োজনীয় জিনিসের মধ্য থেকে নিজের প্রয়োজনীয় জিনিসটি ঠিক খুঁজে বের করছে। পরম আনন্দে ও তৃপ্তির সাথে তা গলাধঃকরণও করছে। একটি কলা, যা আমি আগের দিন গ্রাম থেকে এনেছিলাম, পোঁটলাতেই রেখেছিলাম পরে খাবো বলে। খোসা ছাড়িয়ে সবটা মুখে পড়ে বেশ আনন্দের সাথে আধ বোঝা চোখে মাথা নাড়াতে নাড়াতে খেতে লাগলো পাগলি। তার শরীরের পাশাপাশি তার ভাবভঙ্গিও বুঝিয়ে দিচ্ছে কত কাল সে খেতে পায়নি। না হলে একটা ছোট কলাও যে কেউ এমন তৃপ্তি করে খেতে পারে, না দেখলে বিশ্বাস করা মুশকিল। হঠাৎ পাগলির চোখ পড়ল আমার চোখে, আর তাতেই সে যেন একটু চমকে উঠে পেছনে সরে গেল। পাগলির চোখে মুখে একটা ভয়ের ছাপ রয়েছে। বোধহয় ভাবছে তার কাজের জন্য তাকে আমি বকাঝকা করব। আমি কিন্তু কিচ্ছু বললাম না, চুপচাপ তার দিকে তাকিয়ে বসে রইলাম। পাগলির এবার মুখের ভাব পাল্টিয়ে চোখ গোল গোল করে আমার দিকে আঙুল তুলে বলল, এই এই তুই উঠলি কেন রে? এই হ্যাঁ হ্যাঁ কেন উঠলি বল? যা 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 যা, ঘুমা ঘুমা, যা যা যা। আমি সে কথায় আমল না দিয়ে বললাম, কে তুমি? কি করছো এখানে? পাগলি এবার দাঁত খিচিয়ে উঠল। হত ছাড়া পোড়ার মুখর মিনসে, এই বয়সে চোখের মাথা খেয়েছিস নাকি? দেখতে পাচ্ছিস না কি করছি? আমি বললাম, হ্যাঁ তা তো পাচ্ছি, কিন্তু এভাবে তুমি আমাকে না বলে আমার সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে দিয়েছো কেন শুনি? আমি কিন্তু রাগ করব। পাগলি মুখ ভেঙচিয়ে বলল, বই গেল, মিনসের আবার রাগ করবি তো করগে যা, আমার কি? তোকে বললে তুই এটা দিতিস নাকি? এই বলে সে কলার খোসাটা তুলে আমার সামনে ধরল। আমি বললাম, তোমার খিদে পেয়েছে বুঝি? পাগলি বলল, হ্যাঁ খুব। এমন মিষ্টি কলা কোথায় পেলি রে? হ্যাঁ কোথায় পেলি? কোথায়? এই বলে সে আবার খিলখিল করে হাসতে লাগল। আমি বললাম, তা পেয়েছি এক জায়গায়, এখানে আসার আগে একটা গ্রামে। গ্রামের কথা শুনেই বোধ হয় পাগলির হাবভাব হঠাৎ কিরকম যেন পাল্টে গেল। কিরকম ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে বলল, গেরাম। আমি ততক্ষণ উঠে হাত পা ঝেড়ে সব ছড়ানো জিনিসপত্র আবার পোঁটলায় বাঁধতে লাগলাম। পাগলিকে হেসে বললাম, আমি চলি হে, দেখি সামনে আবার কোনো গ্রাম পাই কিনা। এই কলা তো তুমি খেয়ে নিলে, আমাকে আবার কলা নিতে হবে। পাগলি বিশ্রীভাবে হাত পা নেড়ে বলল, হ্যাঁ গেরাম, গেরাম, ডুবরিডাঙ্গা গেরাম, যাস নে, ওখানে যাস নে, ওখানে ও আছে, ও তোকে তোকে মেরে দেবে, হ্যাঁ মেরে দেবে। আমি এবার একটু অবাক হলাম। বললাম,
কে আছে? কে আমাকে মারবে? পাগলি দু হাতে তার মাথার চুল খামচে ধরল। তারপর কি ভেবে আমার দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বলল, না না, তোর কিছু হবে না। তুই পারবি না, তুই পারবিও না। যা যা, পালা পালা। এই বলে আমি পালানোর আগেই সে নিজেই কেমন অদ্ভুতভাবে উদয় হয়েছিল। ঠিক তেমন অদ্ভুতভাবেই লাফাতে লাফাতে জঙ্গলের মধ্যে কোথায় মিলিয়ে গেল খেয়ে জানে। সে কি বলে গেল আমি কি পারবো না তা তখন সত্যিই বুঝতে পারি। যাই হোক, জঙ্গলের পশ্চিমে হাঁটতে হাঁটতে যখন একটা গ্রামে এসে পৌঁছলাম, সন্ধে হয়ে গিয়েছে। সকালে ঘুমিয়ে শরীরটা বেশ চাঙ্গাই ছিল, তাই ভাবলাম রাতটা এখানে থাকবো নাকি হেঁটে গ্রাম পেরিয়ে যাব। এমনিতেই সূর্য ডোবার পর থেকেই গ্রামের দিকে আর শহরের মতো এত লোক রাস্তাঘাটে থাকে, সবাই যে যার ঘরে ঢুকে পড়ে। এটাই নিশ্চয়ই সেই ডুবুরিডাঙ্গা গ্রাম যার কথা পাগলি বলেছিল। জঙ্গল থেকে একটা রাস্তা বেরিয়ে গ্রামের ভেতর ঢুকে গিয়েছে সাপের মতো এঁকে বেঁকে। আকাশে চাঁদ রয়েছে বটে, তবে তার আলো আর নিচে নেমে এসে মাটি ছুঁতে পারেন। কাছে দূরে অন্ধকারে বাড়িগুলোতে জ্বলা হারিকেল, লণ্ঠন প্রভৃতির আলো দেখে মনে হয় যেন আকাশের তারাগুলো খসে খসে এসে পড়েছে মাটি। তবুও কিরকম যেন একটা থমথমে গ্রামের পরিবেশ। আকাশে মেঘ তো নেই, তাহলে এমন গুমোট ভাব কিসের বুঝে উঠতে পারলাম না। রাস্তা দিয়ে হাঁটছি, পথে এদিকে ওদিকে দুটো একটা কুকুর শুয়ে আছে। আমার পায়ের শব্দে মাঝে মাঝে মুখ তুলে তাকাচ্ছে, কেউ তাকিয়েই আবার মুখ নামিয়ে নিচ্ছে তীব্র অনাগ্রহের বশে। তো কেউ অচেনা ভেবে দু একবার ঘেউ ঘেউ করেই আবার থেমে যাচ্ছে। রাস্তার একপাশে একটা ছোট একচালা কুঁড়ে ঘর। ঘরটার অবস্থা ও অবস্থান দুটোই কিরকম যেন সঙ্গী। সেখানে যে হতদরিদ্র কোনো মানুষের বাস তা বলার অপেক্ষা রাখে। বাড়িটাও কিরকম যেন গ্রামের অন্য সব বাড়িগুলো থেকে নিজেকে আলাদা রাখার চেষ্টা করছে। রাতের আকাশের থেকেও বেশি অন্ধকার যেন তৈরি হয়েছে ওই বাড়িটাকে। কি আচমকা একটা অদ্ভুত জিনিস দেখে থমকে দাঁড়িয়ে গেল। বাড়িটার চালের ওপর থেকে অন্ধকারে সুড়ুত করে কি যেন একটা লাফিয়ে নেমে এলো না। প্রথমটা অন্ধকারে বিড়াল বলে ভাবলেও পরে মনে হলো অত বড় একটা বিড়াল কখনো হতে পারে। মাটিতে পড়ে জিনিসটা কিছুক্ষণ উবু হয়ে বসেছিল, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আরে, এ তো একটা মানুষ। আমি রাস্তার পাশে একটা নারকেল গাছের পিছনে নিজেকে আড়াল করলাম। দেখি আমার থেকে কিছুটা দূরে কুকুরগুলো চুপচাপ মাটিতে বসে সেদিকে তাকিয়ে রয়েছে। একটু তাকিয়ে থেকে বুঝলাম সেটা একটা মেয়ে মানুষ। কোনো এই মেয়ে মানুষ এমন ভর সন্ধেবেলা কোনো বাড়ির চালে উঠে কি করবে? নানা প্রশ্ন তখন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। মেয়ে মানুষটা এবার হাঁটা দেওয়া শুরু করল। সে হাঁটার ধরন মোটেই স্বাভাবিক মানুষের মতো না। কিরকম যেন লিকলিকে শরীরে হাত দুটো সামনের দিকে ঝুলিয়ে পা দুটো টেনে টেনে হাঁটছে সে। রাতের বেলায় ওভাবে কাউকে হাঁটতে দেখলে ভয় হয় বই। কুকুরগুলো দেখলাম চুপচাপ ওভাবে কিছুক্ষণ তাকিয়ে থেকে কিরকম ভয় পেয়ে লেজ গুটিয়ে কেউ কেউ শব্দ করে সেখান থেকে পালিয়ে গেল। আমার মনের ভেতর অস্বস্তির একটা ভাব ধীরে ধীরে তৈরি হচ্ছে। নিজের মনেই একবার বললাম, আদৌ এটা মানুষ তো? কে জানে।
এমন একটা লম্বা লিকলিকে চেহারা, তাছাড়া অমন বিশ্রী সাপদের মতো হাঁটা, বাড়ির চাল থেকে অমন লাফ দিয়ে নামা, সর্বোপরি অন্ধকারে এমন অবলীলাক্রমে হেঁটে চলে বেড়ানো, না দেখলে বিশ্বাস করাও কঠিন। মূর্তিটা প্রথমে বাড়ির চত্বর থেকে বেরিয়ে রাস্তার দিকে কিছুটা এগিয়ে, তারপর সামনের দিকে কিছু দূর গিয়েই অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল। আমি গাছের পেছন থেকে বেরিয়ে এসে আবার রাস্তায় নাম। মূর্তিটা ঠিক যেদিকে এগিয়েছিল সেদিকেই চলতে লাগলাম। এটা গ্রামের ভেতর ঢুকে যাচ্ছে, আমি সেদিকেই হাঁটতে লাগলাম। এই গ্রামে যে অলৌকিক কিছু ঘোরাফেরা করছে সে বিষয়ে আমার আর কোনো সন্দেহ নেই। তাহলে তো এই গ্রামের মানুষগুলোর ওপর সমূহ বিপদ, এদের বিপদের হাত থেকে মুক্ত করতে গেলে আমাকে এখানে থাকতেই হবে। হয়তো এখনকার মানুষ সেই বিপদের ব্যাপারে কিছুই জানে না। কিছুটা এগিয়ে আসার পর গ্রামের একদম মাঝামাঝি একটা বড় তেতলা বাড়ি চোখে পড়ে। এটা যে নিঘাত গ্রামের মোড়লের বাড়ি তাতে কোনো সন্দেহ নেই। বাড়ির সামনে লোহার দরজা আর পাঁচিল দিয়ে ঘেরা। বাড়ির ভেতরে জ্বলা আলোর আভা ঠিকরে বেরিয়ে এসে পড়েছে বাড়ির বাইরে। এগিয়ে গেলাম সেদিকে। এমন সময় হঠাৎ তারানাথকে থামিয়ে কিশোরী বলে উঠল, আরে দাঁড়ান দাঁড়ান, একটা প্রশ্ন মনে জেগেছে, সেটা একটু আগে আপনি খোলসা করুন, না হলে বাকি গল্পটা শোনার ঠিক ধৈর্য আসবে না। তারানাথ চায় চুমুক দিয়ে বলল, বেশ, বলো কি প্রশ্ন? এখন উত্তর দেওয়া সম্ভব হলে নিশ্চয়ই দেব। আপনি যেটা বললেন, মানে ওই অদ্ভুত মহিলা, উনি একটা কুঁড়ে ঘরের চাল থেকে লাফিয়ে নেমেছিলেন, তাহলে বিপদ বুঝে আপনি আগে সেই ঘরে গেলেন না কেন? তারানাথ চায় শেষ চুমুকটা দিয়ে কাপ প্লেটটা সরিয়ে রেখে বলল, ভালো প্রশ্ন করেছ হে। দেখো, ওরকম আহামরি কিছু ভেবে যে আমি ওই বাড়িতে প্রথমটা যাইনি তা কিন্তু নয়। প্রথমত ওই মহিলা বাড়ির চাল থেকে নেমে গ্রামের ভেতরের দিকেই অদৃশ্য হয়েছিল। ফলে বিপদ যদি কিছু হয় তবে তা গ্রামের ভেতরের দিকে হওয়ারই সম্ভাবনা বেশি। আর তখনকার দিনে গ্রামে এই মোড়ল ব্যবস্থার খুব প্রভাব ছিল। এমনিতেই এসব ভূত প্রেত, ঝাড় ফুঁক, কাপালিক, তান্ত্রিক এসব জিনিস সব লোকে ভালো চোখে নেয় না। এই অবস্থায় গ্রামের বাইরে থেকে তাদের কল্যাণ করতে যাওয়ার থেকে গ্রামের মোড়লকে বুঝিয়ে সমাধানটা খুব সহজেই করা যায়। উপরন্তু মোড়লের কথার ওপর কথা বলার সাধ্য কারণে, যদিও এই মোড়ল বাড়ি যাওয়া যা আমার হিতে বিপরীত হবে তা কি আর তখন আমি নিজেই জানতাম? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, তারপর কি হলো? বাড়ির দরজার কাছাকাছি এসে এদিক ওদিক দেখার চেষ্টা করলাম, না, তাকেও কোথাও দেখতে পেলাম। এত বড় বাড়ি, এভাবে বাইরে থেকে হাঁক পেড়ে ডাকলেও তো মনে হয় না কেউ শুনতে পাবে। এমন ভাবতে ভাবতে দরজায় হাত রাখতেই একটু ক্যাঁচ শব্দ করে সেটা খুলে গেল। আচমকা শান্ত ভাবলেশীন বাতাসে যেমন দমকা ঝড় ওঠে, তেমনই রাতের নিস্তব্ধতা খান খান করে কোথা থেকে যেন রে রে করে লাঠি হাতে একজন ছুটে এলো। আমি একটু চমকে উঠে তাকিয়ে দেখি মাথায় পাগড়ি আঁটা, মালকোচা মেরে পড়া ধুতি আর কোমরে গামছা, দশাশই চেহারার একটা লোক বাড়ির ভিতর থেকে ছুটে আসতে আসতে বলছে, এই कौन है रे? इतनी रात को अंदर आना है किसको? বুঝলাম এই তাহলে বাড়ির দারোয়ান। পাঁচখাই গলার আওয়াজ। ও লাঠি দিয়ে মাথায় বাড়ি মারলে
মাথা আমার নিমেষে ফেটে চৌচির হয়ে যাবে সন্দেহ। আমি ভয়ে পিছনে দুপা সরে এলাম। দারোয়ান আমার সামনে এসে বলল, क्या है, किसको चाहिए? আমি হিন্দি ভাষা অতটা তখন না বুঝতে পারলেও বুঝতাম। এখানে ওখানে ঘুরে ঘুরে ভাষাটা আয়ত্ত করার চেষ্টা করেছি অনেক। একটু থতমত খেয়ে বললাম, মানে বাড়ির অন্দরে যেতে চাই। মোড়ল সাহেব আছেন বাড়িতে? ঘাবড়ে গিয়ে কথা বললে মানুষ অনেক সময় কিভাবে কি সাজিয়ে কথা বলতে হবে তা বুঝে উঠতে পারে। কথার গোলমাল হয়েছে। আমারও মনে হয় তাই হল। আমার এমন শুরুতেই ফট করে বাড়ির ভেতর যেতে চাই বলাটা হয়তো ঠিক হয়। দারোয়ান চোখ পাকিয়ে বলল, কি अंदर যেতে চাও কেন? হুজুরের সাথে তোমার কিসের বাত? কিছু বলা নেই, কওয়া নেই, দরওয়াজা ঠেলে ভেতরে ঢুকছিলে বড়। আমি আরো ঘাবড়ে গেলাম। দারোয়ানের কথার কোনো উত্তর ঠিক করে দিতে পারলাম না। শুধু বললাম, তো তোমার হুজুরের সামনে বহুত বড় বিপদ আছে, ওনাকে বলতেই হবে। অন্দর যেতে দাও। আমার নাম তারানাথ তান্ত্রিক। বুঝতে ভুল যখন হয় তখন সব দিতেই হয়। আমি আজ অবধি কখনোই নিজে থেকে নিজের পরিচয় তান্ত্রিক, কাপালিক, সাধু এসব বলে দিই। কিন্তু সেদিন কি জানি কিসের কারণে আমার মুখ থেকে নিজের পরিচয় তান্ত্রিক হিসেবে বেরিয়েই গেল। তার ফল যে ভালো হবে না তা আমি বলার পরেই বুঝতে পারলাম। দারোয়ান লাঠিটা বাগিয়ে ধরে বলল, চুপ, আব সমাজ গয়া, চুরি করার ধান্দা, হ্যাঁ, বড় দাও মারার ধান্দা। এসব তান্ত্রিক জ্যোতিষ কত এসেছে এখানে, হুজুরকে মিথ্যে বিশ্বাস দিয়ে লুটে নিয়েছে পুরো। হ্যাঁ, আবার ইনি একজন। যাও, ভাগই আসে যাও, নয়তো এই লাঠির বাড়িতে একটা হাড়ও আর গোটা থাকবে না। যাও যাও। এই বলে দারোয়ান আমাকে এক প্রকার ঘাড় ধাক্কা দিয়েই বাইরে বের। আমার কোনো অনুনয় বিনয় শুনে রাতের আধারে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে একা একা সেই সময়টা নিজেকে কিরকম যেন একটা ছোট মনে হচ্ছে। একবার মনে হলো, এরা যখন নিজেদের বিপদ নিয়ে নিজেরাই সচেতন নয়, আমি কেন যেচে আগ বাড়িয়ে এদের সাহায্য। এভাবে অপমান করে যারা বাড়ি থেকে দূর করে দেয় তাদের ভালো হবে কি করে? আবার তারপরেই মনে হলো, না, এ আমি কি ভাবছি? সাধকের গুরুদায়িত্ব, পরিস্থিতি যাই হোক, যেমনটাই হোক, সাধারণ মানুষের বিপদ দেখলে তাকে সেখান থেকে মুক্ত করতেই হবে। এসব তুচ্ছ মান সম্মান, অভিমান তো সাধারণ মানুষের সাজে, সংসার ত্যাগী কোনো সাধকের না। অগত্যা আমার দ্বিতীয় অর্থাৎ সাধন সিদ্ধ মঙ্গলময় অনুভূতিরই জয়। ঠিক করলাম, মোড়ল মশাইয়ের বাড়ি না হোক, এই গ্রামে আমাকে থাকতেই হবে। রাতের অন্ধকারে কে ওই অদ্ভুত মহিলা ঘোরাঘুরি করে তা আমাকে জানতেই হবে। যেমন ভাবা তেমনি কাজ, আবার ঘুরে দাঁড়ালাম। এবার ঠিক করলাম গ্রামের একদম শেষ প্রান্তে সেই বাড়িটায় যাব, যেখানে কিছুক্ষণ আগেই সেই অদ্ভুত মহিলাকে দেখেছি। হাঁটতে শুরু করলাম। বাড়িটার সামনে এসে দাঁড়ালাম। এদিক ওদিক তাকালাম, না, কেউ কোথাও নেই। নিজের অজান্তেই একবার বাড়িটার খড়ের চালের ওপর চোখ গেল। অন্ধকারে ভালো করে দেখতে না পেলেও মনে হলো সেখানে এখন অদ্ভুত কিছু রয়েছে বলে উঠোনে দাঁড়িয়ে বাইরে থেকে ডাক দিলাম, কেউ আছেন? ভেতরে কেউ আছেন? কিছুক্ষণ কোনো উত্তর নেই। আবার একইভাবে ডাকলাম। এবার দরজা খোলার শব্দ। হারিকেন হাতে ভেতর থেকে যিনি বেরিয়ে এলেন তাকে দেখলেই বোঝা যায়
কতটা দারিদ্র সীমা। যাক, সেসব পোশাক পরিচ্ছদ ইত্যাদির অবান্তর বর্ণনায় আমি যাচ্ছি। লোকটির বয়স আন্দাজ 40-42 হবে। বললাম, নমস্কার, আমি তারানাথ চক্রবর্তী, অনেক দূর থেকে আসছি। রাতটুকু একটু আশ্রয় মিলবে দাদা? আমি তোমাদের আগেও বলেছি, ব্রাহ্মণ হওয়ায় অচেনা হওয়ার সত্ত্বেও আমাকে অনেকেই রাতে বাড়িতে আশ্রয় দিয়েছে। তাদের বিশ্বাস, ব্রাহ্মণ ভিক্ষুককে ভিটে থেকে ফিরিয়ে দিলে সংসারের অমঙ্গল। লোকটি হারিকেনের আলোটা বাড়িয়ে আমাকে আপাদ মস্তক একবার দিল, তারপর খুক খুক করে কেশে একটু ধরা গলায় বলল, আসুন ঠাকুরমশাই, আসুন। ভেতরে ঢুকলাম। ঘরের ভেতরটায় অদ্ভুত এক রকমের শান্ত আর নিস্তব্ধ। একখানা ছোট ঝুলকালি পড়া লম্ফ দমদম করে জ্বলছে। ভেতরে মেঝেতে একখানা শতচ্ছিন্ন মাদুর বিছিয়ে এক মহিলা তাতে বসে রয়েছে। এটা বাইরের ঘর। আরেকটা ঘর রয়েছে ভেতরে। লোকটির নাম হরিহর, আর তার স্ত্রী জানকী। হরিহর এই গ্রামেরই বাসিন্দা, স্ত্রীকে নিয়ে থাকে। একটা ছোট ছেলেও তাদের ছিল, কিন্তু বছর 3 আগে ম্যালেরিয়া জ্বরে ভুগে মারা যায়। এটা সেটা কথা বলার পর হরিহরকে মোড়ল বাড়ির কথা সবটাই বললাম। শুনে জানকী মুখে আঁচল চাপা দিয়ে বলল, উমা, এ কি কাণ্ড! এই ব্রাহ্মণ মানুষের সেবা করা যে পুণ্যের কাজ, তা বলে এরকম বাড়ি থেকে তাড়িয়ে দেবে? হরিহর বলল, আপনি এখানে চলে এসেছেন, ঠিক করেছেন ঠাকুরমশাই। এমনিতেও ও মোড়ল বড্ড দেমাগ দেখায়, আর ওই বেটা হিন্দুস্তানি দারোয়ানের কথা নাই বা বললাম। আমি বললাম, সে না হয় বুঝলাম, কিন্তু একটা কথা আমাকে বলুন তো, আগেও কি মোড়ল বাড়িতে কোনো তান্ত্রিক বা কাপালিক এসেছেন? এই কথায় হরিহর বড় বড় চোখ করে এদিক ওদিক তাকিয়ে একটু গলা নামিয়ে বলল, আগে ঠিকই ধরেছেন ঠাকুরমশাই, ও বাড়িতে এর আগেও এরকম লোক এসছে। মোড়ল কালীচরণের ছেলে ষষ্ঠীচরণ নাকি কয়েকদিন ধরেই জ্বরে ভুগছে। ডাক্তার বৈদ্য কেউ নাকি জ্বর সারাতে পারছে না। এমন সময় কিছুদিন আগে কাপালিক গোছের একজন লোক আসেন এবং মোড়ল বাবুকে তার ছেলেকে সারিয়ে দেওয়ার কথা বলেন। মোড়ল কাপালিকের কথায় বিশ্বাস করে তাকে থাকতেও দেন, কিন্তু ফল হয় উল্টো। ছেলে তো সারেই না, উল্টে কাপালিক রাতারাতি অনেক পয়সা লুটে পালিয়ে যায়। আমি বললাম, আশ্চর্য, জ্বর হয়েছে কিন্তু সারছে না। তা কত বয়স মোড়ল মশাইয়ের ছেলের? হরিহর একটু ভেবে বলল, তা হবে মোটামুটি 27-28। না না ঠাকুরমশাই, আপনি জানেন না, ও মোড়ল একদম ভালো মানুষ নয়। বাপ বেটাই কি আর কম পাপ করেছে? এসব আসলে ওদের পাপের শাস্তি। ওদের কপালে না এখন আরো অনেক দুর্গতি আছে। আমি আর কিছু বললাম। যে গ্রামে আমি অলৌকিক সমস্যা দূর করতে চলেছি, সেখানে যেন লৌকিক সমস্যাই অনেকটা বেশি বড় বলে মনে হয়। হরিহরকে তাদের গ্রামের আসন্ন বিপদ বা তার ঘরের চালে দেখা সেই অদ্ভুত মহিলার কথা অবশ্য কিছুই বললাম। রাতে আমি ভেতরের ঘরটাতে শুয়েছিলাম। বাইরের দিকের ঘর থেকে শুয়েছে হরিহর আর তার স্ত্রী। রাত তখন কটা হবে খেয়াল নেই, তবে বেশ গভীর রাত মনে পড়ে। আমি গভীর ঘুমে হাতছানি। হঠাৎ একটা খুটখাট শব্দে ঘুমটা ভেঙে গেল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। চাঁদের হালকা মিষ্টি আলো খোলা জানলা দিয়ে এসে পড়েছে মেঝে। শব্দটা বেশ অনেকক্ষণ ধরেই হচ্ছে। কৌতূহলটা আর চেপে রাখতে না পেরে বাইরের ঘরের দিকে উঁকি মারলাম। অন্ধকারে কিছুটা চোখ সয়ে এসেছে।
মনে হলো হরিহরের স্ত্রী একটা থালার মধ্যে কিসব সাজিয়ে নিয়ে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে গেল। হরিহর তখনও অকাতরে ঘুমাচ্ছে। তার ঘন ঘন নাক ডাকার শব্দ আসছে। কি ব্যাপার জানো কি, এমন গভীর রাতে হাতে থালা নিয়ে কোথায় যাচ্ছি? আস্তে আস্তে আমি ঘরের বাইরেটা বেরিয়ে এলাম। হরিহরকে পাশ কাটিয়ে দরজা খুলে অতি সাবধানে বেরিয়ে এলাম বাড়ি থেকে। বাইরে নিশুতি রাত, এত রাতে জানো কি যাবেই বা কোথায়, তাও থালা নিয়ে। দূর থেকে দেখে মনে হলো থালায় কিছু খাবার সাজানো। জানো কি, সেটা নিয়ে বাড়ির পিছন দিকটায় চলে গেল। আমি তাকে অনুসরণ করতে করতে এলাম সেদিকটা, কিন্তু পুরোপুরি পেছনে গেলাম। একটা আড়াল মতো জায়গা দেখে সেখানেই গা ঢাকা দিলাম। আমাকে লুকিয়ে দেখতে হবে জানো কি কি করতে চলেছে। হরিহরের বাড়ির পিছন দিকটা একটু বন জঙ্গলে ঢাকা। জানো কি, তার সামনে দিয়ে একটা পাথরের ওপর থালাটা রাখ। তারপর এদিক ওদিক দেখে নিয়ে ডাক দিল, কাবেরী, কাবেরী, এই কাবেরী, আমি এসেছি, আয় আয় এখানে। এই কাবেরী, আমি এসেছি। মিনিট খানেক সব চুপচাপ, কোথাও শব্দ। জানো কি আবার ওভাবে ডাক। আচমকা আশেপাশে শান্ত নিস্তব্ধ পরিবেশে এরকম যেন একটা অশান্ত হাওয়া, সেই সাথে একটা বিচিত্র রকমের পোড়া গন্ধ। আমি রুদ্ধশ্বাসে একটু তফাতেই দাঁড়িয়ে আছি, নিজেকে যতটা সম্ভব লুকোনোর চেষ্টা করি। হঠাৎ সামনের বনটা একটু যেন দুলে উঠল। একটা হাওয়া যেন খেলে গেল গাছের পাতার উপর। ছোপ আর অন্ধকার দুটোই ঠেলে বেরিয়ে এলো এক মহিলা। হ্যাঁ, এই তো সেই মহিলা যাকে আমি আজ সন্ধ্যায় এই বাড়ির চাল থেকে নামতে দেখেছি। সেই অদ্ভুত রকমের সাপদের মতো চলাফেরা, লম্বা লিকলিকে চেহারা, গায়ে একটা সাদা কাপড়, মাথার ওপর দিয়ে ঘোমটাখানা মুখের অর্ধেকটা ঢেকে দিয়েছে, বাকি অর্ধেকটা ফাঁকা। তবে অন্ধকারে সেটা বোঝা যাচ্ছে। কটু গন্ধে চারপাশ ভরে উঠেছে। মহিলাটি সেভাবেই পা ঘষে ঘষে এগিয়ে এলো জানকীর সামনে। আর তৎক্ষণাৎ তার বাকি অর্ধেক মুখের ওপর দপ করে জ্বলে উঠল ভাটার মতো চোখটা। গোটা মুখটা এবার ধীরে ধীরে আমার সামনে দৃশ্যমান, যেন বিভৎসতার অপর নাম। গোটা মুখটা ঝলসে পড়ে রয়েছে, দাঁতের পাটি সবকটা ঠিকরে বেরিয়ে এসেছে। গালের চামড়ায় সৃষ্টি হয়েছে একটা বড় কালো গর্ত। হাত পা শরীরের বাকি যে অংশ দেখা যাচ্ছে সব জায়গার চামড়া পুড়ে গেছে, হাড় বেরিয়ে এসেছে। হাত পায়ের আঙুল বড় বড় লম্বা লম্বা নখ বিশিষ্ট। পায়ের পাতা সম্পূর্ণ পেছন দিকে ঘোরা, এবং সেটাই তার এমন পা ঘষে হাঁটার কারণ। এরকম একটা পরিস্থিতির জন্য যে জানকী এত রাতে এখানে উঠে এসেছে তা ভাবলেও যেন কিরকম হয়। মনের মধ্যে হাজারটা প্রশ্ন নিয়েও আমি চুপচাপ সবটা দেখে যেতে লাগলাম। আমার বুঝতে বাকি রইল না এ আদতে কোনো অশরীর। সেই অশরীরই প্রথমে থালায় রাখা খাবারের সবটা গোগ্রাসে মুখে পুরে দিল। তারপর জানকীর সাথে চাপা গলায় কিছু কথা বল। কি কথা তারা বলছে শোনার চেষ্টা করেও পারলাম। ঘরে ফিরে এলাম, নিজের জায়গায় শুয়ে নানা কথা মাথায় ভিড় করে। কে ওই অশরীর? তার সাথে এই বাড়ির বা জানকীর কি সম্পর্ক? জানকীর এমন গোপন অভিযানের কথা কি হরিহর জানে? প্রশ্ন প্রশ্ন, অনেক প্রশ্ন।
একটু চোখ বুজে ঘুমানোর চেষ্টা করল, কিন্তু ভালো ঘুম হলো না। বাকি রাতটা এদিক ওদিক করেই কেবল ছটফট করে কাটল। সকালটা এদিক ওদিক একটু ঘুরে কাটল। দিনের আলোয় দেখলাম এই ডুবুরি ডাঙা গ্রামটা। লোকজনের সাথে কথা বললাম। অন্তত এটুকু বুঝলাম যে এই গ্রামের অনেকেই মোড়ল কালীচরণের ওপর ক্ষুব্ধ। মানুষ হিসেবে ওই মোড়ল নাকি খুব ভালো নয়, আর তার থেকেও বড় বজ্জাত মোড়ল মশাইয়ের ছেলে ষষ্ঠীচরণ। এইটুকু বলে তারনাথ থামল। পাসিং শোয়ের প্যাকেট থেকে আবার একটা সিগারেট বের করে ধরালো। আমি বললাম, আচ্ছা, আপনি কাল রাতে যেটা দেখলেন সেই বিষয়ে ওই জানকী বা হরিহরকে কিছু বলেননি? তারানাথ ধোঁয়া ছেড়ে বলল, জানকী যেহেতু এই ঘটনার সাথে জড়িয়ে, তাই তাকে বলে বিশেষ লাভ হতো না, উল্টে হিতে বিপরীত হতে পারত। তবে হরিহরকে আলাদাভাবে ডেকে সবটা খুলে বললাম। ভেবেছিলাম সে হয়তো নিজের স্ত্রীর পক্ষ নেবে, ফলে কাজটা আমার পক্ষে আরো শক্ত হবে। কিন্তু হরিহর আমার কথা কতটা বিশ্বাস করলে জানি না, তবে নিজের স্ত্রীর ব্যাপারে সে বলল, ঠাকুরমশাই, জানকীকে আমিও এই বিষয়ে যে সন্দেহ করিনি তা কিন্তু নয়। অনেকবার ওকে অদ্ভুত সব কাজ করতে দেখেছি। আমাদের দুজনের সংসারে দেখেছি প্রায়ই ও তিনজনের রান্না করে। জিজ্ঞেস করলেও সব সময় বলে না। কিরকম কাজের মধ্যে একটা লুকোচুরির ভাব। আমি একটু ভরসা পেয়ে বললাম, দেখুন, আপনাদের ওপর যে অলৌকিক অপশক্তির প্রভাব পড়েছে তা নিয়ে আমার কোনো সন্দেহ। হরিহর হাত জোর করে বলল, ঠাকুরমশাই, এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? আমার বউটাকে বাঁচান ঠাকুরমশাই, বউটাকে বাঁচান। আমি বললাম, চিন্তা করবেন না, আমি আছি যখন কিছু না কিছু ব্যবস্থা করেই যাব। আপনি বরং আমাকে একটু গঙ্গা জল জোগাড় করে দিন। কথা মতো তার জোগাড়ও করে দিল হরিহর। আজ রাতেই একবার জানকীর পিছু নিতে হবে। হরিহরকে বলেও রাখলাম সে কথা। রাতে সবকিছুই হিসেব মতো চলতে লাগে। গভীর রাতে সেই অশরীরীর জন্য থালা সাজিয়ে জানকী নিঃশব্দে বেরিয়ে। আমি আর হরিহর সারাক্ষণ ঘুমের ভান করেই পড়েছিলাম। এবার আমরাও উঠলাম। একটা পেতলের ঘটিতে গঙ্গা জল নেওয়াই ছিল। ভূতিনী তাড়ন মন্ত্রপাঠ করে তা মন্ত্রপুত করে নিল। হরিহরকে নিয়ে চললাম সেই বাড়ির পেছনে, যেখানে আগের রাতে অশরীরীর আগমন হয়েছিল। একটু তফাতে পিছনে লুকিয়ে আমরা অপেক্ষা করতে থাকি। অপেক্ষার প্রহর বড় সাংঘাতিক, বুঝলে? এখানে এক একটা সেকেন্ডও যেন এক একটা ঘন্টার থেকে বড়। রুদ্ধশ্বাসে আমরা অপেক্ষা করে রয়েছি সেই নাটকীয় দৃশ্য দেখার জন্য। সামনে খাবারের থালা হাতে দাঁড়িয়ে জানকী। এবার সে ডাক দিল ঠিক সেই আগের দিনের মতোই। হরিহর পেছন থেকে একটা কিছু বলতে যাচ্ছে, কিন্তু আমি তাকে মুখে আঙুল দিয়ে চুপ করতে বললাম। ধীরে ধীরে রাতের শান্ত নিস্তব্ধ পরিবেশ অশান্ত করে আধারে ভর করে প্রকট হলো সেই অশরীর। হরিহর ততক্ষণে তা দেখে ভয়ে কাঁপতে শুরু করেছে। ঠাকুরমশাই, এ আমি কি দেখছি? কাবেরী! এটুকু বলেই হরিহর ধপাস করে মাটিতে পড়ে মুগু করে জ্ঞান হারায়। হরিহর পড়ার শব্দটা জানকী আর অশরীর দুজনেই পেয়েছে। তারা এবার পিছনে ঘুরে তাকাল। আর লুকিয়ে থাকার কোনো মানে হয়। আমি জলের ঘটি হাতে সামনে এগিয়ে এলাম। জানকী আমাকে দেখে চমকে উঠে বলল, ঠাকুর মশাই, আপনি? হ্যাঁ, আমি। কিন্তু তার আগে আমাকে বলুন, এই অশরীরী পিশাচী কে?
কি করছে ও ওখানে? এবার আমার কথায় বিকট অট্টহাসিতে চারিদিক ভরিয়ে তুলল সেই অসুর। জানকী তা দেখে ভয়ে একাধারে সরে এসে কাঁপতে লাগল। আমি এসবে দম্বার পাত্র না। এমন কত শত সাধনা, সব সাধনা আমি করেছি। মাতু পাগলির কাছে দীক্ষা নিয়েছি, আর কোথাকারকেই অশরীরী সে কিনা আমায় ভয় দেখাবে? ওঙ্কার ছেড়ে বললাম, বল বল তুই কে, না হলে এই মন্ত্র পড়া জল ঢেলে তোকে ভস্ম করে দেব। হাসি থামিয়ে সেই অশরীরী এবার তার আগুনের ভাটার চোখ নিয়ে আমার দিকে তাকান, রাগে গর্জন করে বলল, আমি আমি তো কাবেরী। আমি বললাম, কে কাবেরী? কি চাস তুই? কেন আসিস এখানে রোজ রাতে? অশরীরী বলে উঠল, প্রতিশোধ, আমি প্রতিশোধ চাই। ওরা আমার সাথে যা করেছে আমি তার শেষ দেখে ছাড়বো। কেউ আমাকে আটকাতে পারবে না, কেউ না। আমি ঘটি থেকে একটু জল নিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ে ছড়ে দিলাম সামনে। দপ করে আগুন জ্বলে উঠল। চিৎকার করে কিছুটা পেছন দিকে সরে গেল ওই অশরীরী। বললাম, কিসের প্রতিশোধ? আমি থাকতে তুই কারও ক্ষতি করতে পারবি। তুই চলে যা এখান থেকে, চলে যা। রাগে গর্জন করে উঠল অশরীরী। না, আমি যাব না। আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। ওই মোড়লের ছেলে ষষ্ঠীচরণ, ওই বর্বর পাষণ্ড লম্পটটাকে আমি খুন করে ফেলবো। আমার সব কিছু শেষ করে দিয়েছে শয়তানটা। এবার আমার প্রতিশোধের পালা। তুই সরে যা, আমার রাস্তা থেকে তুই সরে যা। ওকে আমি শেষ করবই, শেষ করবই। তালিবানের ওই অশরীরী মোড়ল মশাইয়ের ছেলের ক্ষতি করতে চায়, কিন্তু আমি থাকতে তা হতে দিতে পারি। কাবেরীর প্রেতকে আটকানোর চেষ্টা করলাম, কিন্তু এই প্রথম কোনো অশুভ শক্তির সামনে আমার সকল চেষ্টা ব্যর্থ হতে লাগলো। কি একটা অদৃশ্য শক্তি যেন কাবেরীকে প্রতি মুহূর্তে সাহায্য করতে লাগলো আমার তন্ত্রের নাগপাশ থেকে বেরিয়ে আসার জন্য। আমার যতটুকু সামর্থ্য তার সবটুকু দিয়েও তাকে আটকে রাখতে পারলাম। কাবেরীর প্রেতাত্মা শেষমেশ অন্ধকারে মিশে কোথায় হারিয়ে গেল এ জানে। শেষমেশ হরিহরকে ধরাধরি করে আমরা ঘরে এলাম। তার মুখে চোখে জল দিয়ে তার জ্ঞান ফেরানো হল। এবার আমরা চেপে ধরলাম জানকী। আমরা নিশ্চিত ছিলাম জানকী সবটা জানে। তার মুখেই শুনলাম কাবেরীর জীবনের দুর্দশা। জানকী বলল, কাবেরী তো আমাদের এই ডুবরি ডাঙার মেয়ে, বড় গরিব ছিল। সংসারে ওর মা ছাড়া আর কেউ ছিল না। কোনো রকমে এরোর বাড়ি কাজ করে ওর যা জুটতো তাই দিয়ে ওই মা ঝিয়ের কোনো রকম চলতো। কাবেরীর উপর নজর পড়ে ওই মোড়লের ছেলের, ওই শয়তান ষষ্ঠীচরণের। কাবেরীকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তার সাথে সহবাস করে। গরিবের ঘরের সহজ সরল মেয়ে কাবেরী, ষষ্ঠীচরণের শয়তানি সে আর কি করে বুঝবে? ফলত কাবেরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সে এই কথা ষষ্ঠীচরণকে জানাতে গেলে ওই শয়তানটা এই কথা অস্বীকার করে আর কাবেরীকে অপমান করে ঘর থেকে বার করে দেয়। অসহায় কাবেরীর তখন তো আর কিছুই করার ছিল না। ষষ্ঠীচরণের সাথে থেকে সে সংসারের মুখ পুড়িয়েছে, পেটে তার বাচ্চা। এই অবস্থায় কেই বা ওকে ঘরে নেবে? গরিব বলে তো ওর কথায় কেউ সাইও দেবে না। কাবেরীর তখন সব দুঃখের সঙ্গী ছিলাম আমি। নিজের দিদির মতো আমার কাছে সব বলেছে। এমনকি এত অপমানের পরেও সে বিশ্বাস করেছিল ষষ্ঠীচরণ তাকেই বিয়ে করবে। কিন্তু ঠাকুরমশাই, ওই যে কথায় আছে না, আশায় বাঁচে চাষা, ঠিক কাবেরীরও তাই হলো। দেখতে দেখতে বছরখানেক আগে তার চোখের সামনে ষষ্ঠীচরণ বিয়ে করলো নতুন বউ। কাবেরী তখন 4 মাসের অন্তঃসত্ত্বা। মাগির দুঃখের আর সীমা রইল না। আমার কাছে এসে একদিন 2 পয়সা ধার চাইলে
কে আর জানতো যে মাগি ওই টাকায় বিষ কিনে গলায় ঢালবে। অল্প বয়সে বেচারির দেহ রাখলো। তার মাও মেয়ের এমন মৃত্যুতে পাগল হয়ে কোথায় ঘুরে বেড়াতে লাগলো কে জানে। মরার পরেও কাবেরীর আত্মা শান্তি হয়নি, তাই সে আজও বারবার ফিরে আসে। ষষ্ঠীচরণকে মেরে তার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ ও নেবেই, তবেই ওর মুক্তি। কাপড়ের খুঁট দিয়ে চোখের জল মুছতে থাকে টানা। তারানাথ থামলো, সিগারেটটা গুজে দিল নারকেল মালার ভেতরে। আমি বললাম, তারপর আপনি এর কিছু সমাধান করলেন না? তারানাথ হেসে বলল, সমাধান আর কি বা করব? করতে পারলে তো সেদিন রাতেই করতে পারতাম, কিন্তু তাতে যে ন্যায় বিচার হতো না। কাবেরীর প্রেতের হাতেই ষষ্ঠীচরণের ধ্বংস লেখা আছে, আর এটাই বিধির বিধান। আমি পরদিন সকালেই ডুবুরিডাঙ্গা থেকে বিদায় নিই। তারানাথ তান্ত্রিকের এত বড় ক্ষমতা হয়নি যে বিধাতার বিরুদ্ধে গিয়ে রুখে দাঁড়ায়। তবুও আপনি এভাবে? কি ভাবছ? এটা কি হলো? ভাবছো আমি হেরে গেলাম? তো যেটা সুবিচার তার বিরুদ্ধে লড়াই করে জেতার আমি কেউ না। কাবেরীর সাথে যা হয়েছে তাও তো জঘন্য অপরাধ। হোক না সে প্রেত, করুক না সে মানুষ, তাতে যদি তার প্রতি হওয়া অন্যায়ের যথাযোগ্য সুবিচার হয়, তাতে আমি এক অন্তঃসত্ত্বা মায়ের শান্তি দিতে পারি। তবে তাই হোক ন্যায়, আর তারই সাথে হোক জয়। ন্যায়েরই হোক জয়। আজকের গল্পে কথক ও হরিহরের চরিত্রে ছিলেন দেবজিৎ, কিশোরী ও দারোয়ানের চরিত্রে ছিলেন তমাল, তারানাথের চরিত্রে ছিলেন অন্বেষণ সরকার। এছাড়াও মাতু পাগলি, জানকী ও পেতনির চরিত্রে ছিলেন বর্ণালী। আর গল্পের সূত্রধারের ভূমিকায় ছিলাম আমি, সঞ্চারী ভট্টাচার্য। আশা করি আজকের এই কাহিনী আপনাদের মনোগ্রাহী হয়েছে। এমন কাহিনী আগামীতে আরও শুনতে হলে আমাদের সঙ্গে থাকুন। আর এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা আমাদের সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে শুনতে থাকুন আমাদের পরবর্তী পরিবেশনাগুলি। নিয়ে আসতে চলেছি আরও নতুন নতুন গল্প তারানাথকে কেন্দ্র করে। আশা করি তা আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। তাহলে সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে আবার অন্য একদিন অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন আপনাদের পছন্দের শাম্ভবী প্রোডাকশনস, যেখানে গল্প কথা বলে।